ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ভাইব স্টেশন। আগের পর্বে আমরা মুর্শিদ মোড়লের অসুস্থ হয়ে হঠাৎ ফিরে আসার কথা জেনেছিলাম। সেই রহস্যের সুতো ধরে আজ আমরা শুরু করছি দ্বিতীয় পর্বের পার্ট 2। তো চলুন গল্পে ফেরা যাক। আমি পদ্মজা, পর্ব 2, লেখিকা ইলমা বেহরুজ। মুর্শিদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মুর্শিদের আজমা ছিল, আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন, ফলে ফুসফুসের এই রোগটি খুবই দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানলার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরোটা ঘটনা শুনতে আসবেই। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা। কণ্ঠ খাদে নামলো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10 ছিল। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধা নানা আর হানিফ। পদ্মজা ঘুমিয়েছিল, তাই বাকিদের সাথে যেতে পারিনি। যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্ম নাকি? পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। এটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড় টানে। আয় তো, আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে, অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসাবে জানল। পদ্মজা রুমে ঢুকতে হানিফ দরজা লাগিয়ে ছিল। পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিকে আয়, তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। তুই জানোস, তুই যে সবার থাইকা বেশি সুন্দর। হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে হচ্ছে। মোচড়াস কেন রে ছেড়ি, শান্তি মতো বইয়া থাক। মামা মেলা থাইকা সাজনের জিনিস কিনা দিমু। হানিফের শক্ত করে দুহাতে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা, আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতে স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠেছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা, আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে।
হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীত কণ্ঠে অনুরোধ করলো, মামা, দরজা খুলে দাও। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটি জরুরি কথা। গত বুধবার ভিডিও দিতে না পারার জন্য আমি সবার কাছে সরি বলছি। আপনাদের ভালোবাসার কথা মাথায় রেখে এখন থেকে ঠিক করেছি সপ্তাহে 2 দিন গল্প আপলোড করব, প্রতি শুক্রবার ও শনিবার। তাই পরবর্তী অংশগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।